ইউইউ ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টারের নিয়মিত আয়োজন ক্যারিয়ার টক শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই প্রোগ্রামটাতে মূলত আমন্ত্রণ জানাই বিভিন্ন অর্গানাইজেশনের এমডি, সিইও, হেড অফ এইচআর, হেড অফ মার্কেটিং এবং অন্যান্য ক্যারিয়ার এক্সপার্টদের। আমরা মূলত তাদের কাছ থেকে জানতে চাই পার্টিকুলার কোনো একটা ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা কী, এখানে জব অপরচুনিটিস কী আছে এবং কী ধরনের স্কিল দরকার হয় ওই পার্টিকুলার ওই ফিল্ডে। তো আমরা টাইম টু টাইম আমরা এই কনভারসেশনগুলো করছি এবং আপনাদের কাছে এই প্রোগ্রামগুলোকে উপস্থাপন করছি, যাতে আপনারা যখন আপনাদের কেরিয়ার প্ল্যানিং করছেন তখন এই পয়েন্টসগুলো আপনারা গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং নিজেদের কেরিয়ারে সাকসেসফুল হতে পারেন। তো আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের এই প্রোগ্রামে প্রফেসর ডক্টর হাসান সরোয়ার স্যারকে। তো তিনি দীর্ঘদিন ধরে এডুকেশন সেক্টরে কাজ করছেন, পাশাপাশি উনি আইটি ইন্ডাস্ট্রিতেও উনি কাজ করছেন। কাজেই আমরা আসলে ওনার অভিজ্ঞতাটা বা এক্সপিরিয়েন্সটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আমরা বুঝতে পারি বর্তমানে আইটি এডুকেশনের অবস্থা কী, আইটি জব সেক্টর অবস্থাটা কী এবং জব মার্কেটে কী ধরনের স্কিল দরকার হয় এবং আদৌ কোনো স্কিল গ্যাপ আছে কি না ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে কথা বলবো। আমরা আশা করছি যারা ভবিষ্যতে জব মার্কেটে যাবেন, এই আলোচনা থেকে আপনারা আইটি জব মার্কেট সম্পর্কে একটা ধারণা পাবেন এবং কী ধরনের স্কিল দরকার হয় সেই ব্যাপারগুলো আপনারা বুঝতে পারবেন। পাশাপাশি আমাদের একাডেমিক পার্সপেক্টিভ থেকে স্টুডেন্টসদেরকে যেভাবে তৈরি করছি আর ইন্ডাস্ট্রি যে ধরনের জব রিকোয়ার করছে তার মধ্যে যদি কোনো গ্যাপ থাকে এবং সেই গ্যাপগুলোকে আমরা আসলে কীভাবে মিনিমাইজ করতে পারি, এই বিষয়গুলো আমাদের আজকের আলোচনায় উঠে আসবে। তো স্যার, আপনি তো দীর্ঘদিন ধরে আপনি এডুকেশন সেক্টরে কাজ করছেন। তো প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইব বাংলাদেশে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এডুকেশনের অবস্থাটা কী। অবশ্যই দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে, একটা কোয়ান্টিটি যে কোথায় কোথায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ আছে এবং সেই শিক্ষার অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এডুকেশনের কোয়ালিটিটা কীরকম, এই দুটো পার্সপেক্টিভ থেকে যদি আপনি বিষয়টাকে একটু আমাদের সামনে তুলে ধরেন। আচ্ছা, প্রথমেই যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমাদের এই নামেই আমাদের দেশে সবচেয়ে বেশি পরিচিত। এটা শুরু হলো তো বুয়েট থেকে, প্রথমে বুয়েটে ছিল এবং এর পরবর্তীতে এখন পর্যন্ত বহু প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি এই কোর্সটা পড়াচ্ছে। মোটামুটি প্রায় পাবলিক এবং প্রায় সবকটাতেই আছে। এবং যখনই একটা ডিপার্টমেন্ট খোলা হয় তখন এটার কোর্স ম্যাটেরিয়ালটা, সিলেবাসটুকু এইচএসসির অনুমোদনেই কিন্তু প্রস্তাব করা হয়। তো সেই হিসেবে বলতে গেলে আমাদের এখানে যেগুলো পড়ানো হয় সেগুলো উন্নত বিশ্বের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টগুলোতে যে কোর্সগুলো পড়ানো হয় সমমানের। হ্যাঁ, মোটামুটি ওখানে আমরা এটা নিয়ে একবার স্টাডিও করেছিলাম। সিলেবাস কন্টেন্ট ইজ অলমোস্ট ইকুয়াল। তো সেই হিসেবে আমাদের কোয়ালিটি যদি ওই দিক থেকে চিন্তা করি তাহলে কোনো অংশেই কম না, কন্টেন্টের দিক থেকে এভরিথিং ইজ ওকে। কিন্তু এখন দ্বিতীয় প্রশ্ন হলো যে তাহলে আমরা কেন মাঝে মাঝে বলি যে আমাদের গ্র্যাজুয়েটরা কোয়ালিফাইড না। হ্যাঁ, তাহলে সিলেবাস যদি কোয়ালিফাইড হয়, গ্র্যাজুয়েটরা কেন কোয়ালিফাইড না? তো এই ব্যাপারে আসলে অনেক একটা বড় পারসেপশনের বিষয় আছে। যেমন ধরুন, এমআইটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে যে ছাত্রটা পাশ করছে ওর যে জব সেক্টর, আর আমাদের বুয়েট থেকে যে ছেলেটা পাশ করছে তার জব সেক্টর, আমাদের এখানকার একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যা বের হচ্ছে তার জব সেক্টর, তিনটাই কি এক? কখনোই না। যখনই জব সেক্টরের মধ্যেই আসলে প্রচণ্ড ব্যবধান রয়ে গেছে, সুতরাং সিলেবাস আমরা সব একরকম করলাম, কিন্তু আসলে ওই এক সিলেবাস দিয়ে তিন রকম জব সেক্টরের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারছি না। কোয়ালিটির দিক থেকে, অর্থাৎ যে কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্ষেত্রে কি কোনো গ্যাপ আছে? যাতে সবগুলো সেই বইটি যে ধরনের যে মানের কোয়ালিটি মেনটেন করছে না, এখানে ইউনিভার্সিটি ঠিক কোয়ালিটি আমি বলবো না। যদি খুব ভালো কোয়ালিটি এনশিওর করাও হয়, আমি যে শুরুতেই বললাম যে জব সেক্টর তিন নেচারের, সুতরাং সেম টাইপের সিলেবাস দিয়ে আমি যতই কোয়ালিটি এনশিওর করি না কেন,
একাডেমিক আমার অবজেক্টিভ ফুলফিল আমার হবে না। অবজেক্টিভ ফুলফিল হবে না। সুতরাং আমাদের আসলে যেটা করতে হবে, আমাদের এখন সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে আমরা যেই ম্যাটেরিয়ালগুলো পড়াচ্ছি, আমাদের নতুন করে চিন্তা করতে হবে এই ম্যাটেরিয়ালগুলো আমার কারেন্ট জব সেক্টরের জন্য যদি সবকটা উপযোগী না হয়, তাহলে আমাকে কিছু ছাড়তে হবে, কিছু ঢোকাতে হবে। এই মানসিকতাটা একাডেমিক সেক্টরের মধ্যে যদি না আসে, তাহলে এই যে গ্যাপটা রয়ে যাচ্ছে, এই গ্যাপ থেকেই যাবে এবং আরও বাড়বে। তো আপনি তো স্যার শুধু যে শিক্ষকতা করছেন তা না, আপনি আইটি ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন, আপনি কনসালটেন্সি করছেন, এবং আপনার একটা কনসালটেন্সি ফার্মও আছে, এডুসফট নামে একটা কোম্পানি আপনার আছে। আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন আইটি কনসালটেন্সি কাজগুলো আপনি করে থাকেন। তো স্বাভাবিকভাবেই আমরা ধরে নিতে পারি যে আইটি জব মার্কেট সম্পর্কে আপনার একটা মোটামুটি ভালো ধারণা আছে। তো আপনার সেই অভিজ্ঞতার আলোকে আমাদেরকে বর্তমান বাংলাদেশের আইটি জব মার্কেটের একটা ওভারভিউ যদি আমাদেরকে বলেন। ডেফিনেটলি এই জায়গাটাতে আমি এখন মানে আগে অনেক চিন্তা করতাম, কষ্ট পেতাম, এখন তো কষ্টও পাই আবার ভুক্তভোগীও। কারণ যখন আমি দেখছি যে আমার এখান থেকে পাশ করা একজন গ্র্যাজুয়েটকে আমি যখন আমার এখানে নেব, তখনই আমার কিন্তু অনেকগুলো জিনিস দেখতে হয়। তখন আমি আসলে একটা মানুষ দেখি, আমি আসলে দেখি যে সফটওয়্যার ডেভেলপমেন্টে একটা ল্যাপটপ হলেই যথেষ্ট। এটার জন্য কোটি কোটি টাকার যন্ত্রপাতি লাগে না, একটা ল্যাপটপ দিয়ে কোটি টাকার কাজ হয়ে যাচ্ছে। সুতরাং এখানে যন্ত্র আসলে মুখ্য বিষয় না, এখানে মুখ্য বিষয় হচ্ছে যন্ত্রের পিছনে যিনি আছেন, এবং তিনি হলেন অত্যন্ত সম্মানের একজন ব্যক্তি। কারণ তিনি তার জ্ঞান ব্যবহার করে উনি কিছু তৈরি করছেন, এবং এমন একটা জিনিস উনি ব্যবহার করছেন যেটা অ্যাবস্ট্রাক্ট, যেটা দেখা যায় না। সুতরাং তাকে আমাদের দেওয়ার মতো একটাই মাত্র জিনিস আছে, সম্মান। তা আমি যখন আমাদের এই সফটওয়্যার তৈরি করার জন্য যে ব্যক্তি জ্ঞান তার জ্ঞানের পুঁজি করে আমাদেরকে একটা পদার্থ দিচ্ছেন, সেটাও দেখা যায় না, তাহলে তার মধ্যে যে কোয়ালিটিগুলো থাকতে হবে, সেই কোয়ালিটিগুলো কিন্তু দেখা যাওয়ার জিনিস না, কিন্তু সেটা তার আচরণে, তার বাচনভঙ্গিতে, তার উপস্থিতিতে, তার কাজে নিমগ্ন হওয়ার যে তার কৌশলটা, এগুলো থেকে আস্তে আস্তে বোঝা যাবে যে সে এখানকার জন্য কতটুকু উপযুক্ত। এখন প্রশ্ন হলো, এই জিনিসগুলোকে বলা হয় সফট স্কিল। আমরা যখন একাডেমিক ডোমেইনে একজন ছাত্রকে তৈরি করি, তো ডেফিনেটলি কিছু ফাউন্ডেশন কোর্স করতে হয়, এবং সেগুলো করতেই হবে, সেগুলো বাদ দিয়ে কখনোই ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, সেগুলো করতে হবে, কোর নলেজটা থাকতেই হবে। তারপরে কিন্তু আমরা পাশ করার পরে অনেক বিভিন্ন এখন জায়গায় প্রচুর কোর্স ওয়ার্কশপ চালু হয়েছে, যেখানে ছেলেরা প্রচুর টেকনিক্যাল স্কিল নিচ্ছে। কিন্তু যেই জায়গাটাতে গ্যাপ থেকে যাচ্ছে, আমি এখন ইন্ডাস্ট্রি করতে গিয়ে আরও বুঝতে পারছি, সেটা হলো যে এইখানে আমাদের ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র যে টেকনিক্যাল পার্সোনালিটি দরকার তা কিন্তু না। কারণ এই টেকনোলজিটা যেহেতু ইমপ্লিমেন্ট করা হচ্ছে একজন ব্যক্তির মাধ্যমে, সুতরাং ব্যক্তির গুণাগুণটা সর্বোপরি ইম্পর্টেন্ট। এই ব্যক্তির ডেডিকেশন, এই ব্যক্তির কমিটমেন্ট, তার রেসপন্সিবিলিটি, সে কত আগ্রহী কোনো একটা কিছু শিখতে, এবং একটা কাজ করতে গেলে ন্যাচারালি দেখা যাচ্ছে আমার এই জিনিসটা ভালো লাগছে না, ওই জিনিসটা আমি খুব পছন্দ করি, কিন্তু আমাকে কোম্পানির সাথে এই কাজটা কিন্তু আর কিছুদিন করতেই হবে। ও কি সেটা সে মনোযোগ দিয়ে করছে না, ভালো লাগছে না বলে আমি করছিই না, বরঞ্চ আমি সেখানে গাফিলতি করছি। অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্সের এখানে একটা ল্যাকিংস আছে, বিরাট। তো এই জায়গাটাতে আমরা একাডেমি সেক্টর থেকেও আমরা হয়তো খুব একটা বুঝতে পারছি না, এবং ইন্ডাস্ট্রিতেও ওনারা বুঝেও এই জিনিসটা কিভাবে সমাধান করবেন সেটা পারছেন না। জি, তার মানে এখানে ইন্ডাস্ট্রি এবং একাডেমির একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, বিশাল গ্যাপ রয়ে গেছে। এবং সেই জায়গাটা নিয়ে আমি এখন আসবো। সেই জায়গাটা হলো এরকম যে, দেখুন, একাডেমি থেকে একজন ছাত্র যখন বেরিয়ে যাচ্ছে, ওই ছাত্রকে কিন্তু এখন ইন্ডাস্ট্রি বিভিন্ন রকম বেসিস, বিডি জবস, বিভিন্ন রকম সংগঠন আছে, এখন বিভিন্ন জব পোর্টাল, অনেক জব পোর্টাল আছে, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ট্রেনিং ওয়ার্কশপ চালু করছে। গভর্নমেন্টের প্রচুর প্রজেক্ট আছে, ট্রেনিং ওয়ার্কশপের মাধ্যমে এই ছেলেগুলোকে মার্কেটের জন্য রেডি করছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা যে ফর এক্সাম্পল ব্যাচেলার ডিগ্রি দিচ্ছি 4 বছরে, এটা ইন্ডাস্ট্রি রেডি পিপল তৈরি করছে না। এটা আসলে
এটা আমি নেগেটিভলি বলবো না, এই জন্য যে আমার এখান থেকে তো আমাদের এখন ইভেন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বহু ছাত্র কিন্তু ইউএসএর, অস্ট্রেলিয়ার, জাপানের অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে পিএইচডি করতে সুযোগ নিয়ে চলে যাচ্ছে এবং তারা বেশ ভালো করছে ওখানে। সুতরাং আমরা বলবো না যে আমরা পারছি না, কিন্তু আমরা বলছি আমাদের ডাইমেনশনটা ঠিক নেই, আমাদের ডাইরেকশনটা ঠিক নেই, আমাদের সেক্টর ওয়াইজ আমরা প্রথমেই যে জিনিসটা উল্লেখ করেছেন যে অর্থাৎ আমাদের জব মার্কেটটা তো আসলে ডিফারেন্ট। আমরা ইউনিভার্সাল একটা সিলেবাস ডেভেলপ করেছি, কিন্তু আমরা আমাদের জব মার্কেটের রিকোয়ারমেন্টসটা আমরা সিস্টেমেটিক কোনো সার্ভের মাধ্যমে, অর্থাৎ কী ধরনের পিপল দরকার, কী ধরনের স্কিলগুলো ডেভেলপ করা দরকার, সেগুলো আমরা আইডেন্টিফাই করিনি। এটা আমাদের একটা প্রবলেম। যেমন আমি আপনাকে একটু বলি তাহলে বুঝতে পারবেন, একটা ছেলে 4টা বছর ইউনিভার্সিটিতে কাটায়, আর ওই ছেলেটা বের হওয়ার পরে ইন্ডাস্ট্রি তাকে 3 মাসের বা 4 মাসের একটা ওয়ার্কশপ করে ধারণা করে নিব সে ইন্ডাস্ট্রির জন্য রেডি হয়ে যাচ্ছে, এবং ইন্ডাস্ট্রিগুলো ফোকাস করছে কিন্তু ওই ছেলেগুলোর উপরে। কিন্তু যদি এখানে ইন্ডাস্ট্রি এবং একাডেমিশিয়ান মানে টিচার যাদের সাথে 4 বছর ধরে একটা ছাত্র আছে, ওই টিচারের সাথে যদি ইন্ডাস্ট্রির সাথে একটা রিলেশনশিপ থাকতো, তাহলে উনি বুঝতে পারতেন যে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্টসটা আসলে কি, ইন্ডাস্ট্রি কি চায় এক্স্যাক্টলি। এবং ওনার 4 বছরের ট্রেনিং এর মধ্যে কিন্তু ওগুলো কন্টিনিউয়াস ইউজ করে দিতেন, ঢুকিয়ে দিতেন একটু 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 করে। তো ওই জায়গায় ভীষণ ল্যাক্স আমাদের শিক্ষক এবং আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি। এখানে এখনও আমার মনে হয় আপনি কোনো ফোরাম তো দূরের কথা, কোনো মিটিংও আপনি গত বছরে খুঁজে পাবেন না যেখানে কয়েক ডজন শিক্ষক এবং কয়েক ডজন ইন্ডাস্ট্রিয়ালস তাদের মত বিনিময় করেছেন। আসলে নেই। তার মানে হচ্ছে যে এখানে হিউজ একটা গ্যাপ এই জন্যই তৈরি হচ্ছে, কারণ একাডেমিশিয়ানরা একাডেমিক পার্সপেক্টিভ থেকে ওনারা পড়েই যাচ্ছেন, আর ইন্ডাস্ট্রি থেকে যারা বিভিন্ন অর্গানাইজেশন চালাচ্ছেন তারা লোক সার্চ করছেন, কিন্তু ওনারা রাইট ট্যালেন্টটা ওনারা খুঁজে পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমাদের এই গ্যাপটা আমাদের আইটি সেক্টর গ্রোথের ক্ষেত্রে একটা হিন্ড্রেন্স হয়ে থাকে? বিরাট হিন্ড্রেন্স। আমি শিক্ষক, আমি যখন একটা ছাত্র যখন 3rd ইয়ারে থাকে বা 4th ইয়ারে থাকে, ও তখন হন্যে হয়ে খুঁজে বড় ভাইতে জিজ্ঞাসা করে, ভাই আমি কোনটা শিখবো? টিচারদেরকে সে জিজ্ঞাসা করে, স্যার আমি কোনটা শিখবো? কারণ সে তখন তো ইন্ডাস্ট্রি তার কাছে এক্সপোজ না। এত একজন টিচার তাকে বলছে আচ্ছা তুমি এটা শিখো ওটা শিখো, টিচারও কিন্তু ইন্ডাস্ট্রিতে এক্সপোজ না। হ্যাঁ, তাহলে ফলে উনি হয়তো ওনার কমন সেন্স ইউজ করে উনি এক্স্যাক্টলি। কারণ আমাদের কোনো ডেটা নাই, আমাদের কোনো সার্ভে নাই, আমরা এখনো জানি না যে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে কোন ধরনের স্কিল সেট রিকোয়ার্ড। এবং এই সার্ভেটা আমাদের এখানে একটা ভুল পারসেপশন আছে, আমরা ইন্ডাস্ট্রির মানুষজন অনেক সময় আমরা মনে করছি যে এই সার্ভেটা ইন্ডাস্ট্রি পিপল ইজ দ্য রাইট পারসন টু ডু দ্যাট। নো, এটা অনলি একাডেমিশিয়ানস ইজ দ্য রাইট পারসন টু ডু দ্যাট? এগেইন নো, ইট হ্যাজ টু বি এ সিনার্জি বিটুইন দিস টু গ্রুপস। অর্থাৎ একাডেমিশিয়ানদেরও নিতে হবে, প্লাস হলো ইন্ডাস্ট্রি থেকে লোক নিতে হবে, এবং কম্বাইন্ডলি আমাদের আসলে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমাদের আইটি জব রিকোয়ারমেন্টস, আইটি জব মার্কেট যে রিকোয়ারমেন্টসগুলো আছে এইটার একটা সিস্টেমেটিক সার্ভে হওয়া দরকার? অবশ্যই। এবং মানে আপনি কি মনে করেন সিস্টেমেটিক সার্ভে হওয়া দরকার, নাকি ইন্ডাস্ট্রি একাডেমিশিয়ানদেরকে কোনো একটা লিঙ্কেজ এস্টাবলিশ করে দিলেই সেটাই ইনাফ হবে? ওই সার্ভেটার জন্য এই লিঙ্কেজটাকে ইম্পর্টেন্ট। তা নাহলে আমি যখন একাডেমি থেকে ইন্ডাস্ট্রিতে যাব, ইন্ডাস্ট্রির মানুষজন আমাকে বলবেন যে আপনি তো একাডেমিক মানুষ, আপনি তো ইন্ডাস্ট্রি কিছু বোঝেন না, আপনি কেন আসলেন? আপনি পারবেন না, ইউ আর নট দ্য রাইট গাই, উই আর দ্য রাইট গাই। এখন ইন্ডাস্ট্রি একাডেমিশিয়ান বলবে নো, উই ডু অল রিসার্চেস, উই ডু দ্য পাবলিকেশন, সো উই নো হোয়াট ইজ দ্য রাইট থিং। এই যে এখানে একটা দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, এটা আমাদের বন্ধ করতে হবে, একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে আপনি আসলে লিঙ্কেজটা দরকার। আসলে আপনি গুরুত্ব দিচ্ছেন হচ্ছে ইন্ডাস্ট্রি এবং একাডেমি এক ধরনের কোলাবোরেশন অ্যাকোমোডেটিভ একটা এনভায়রনমেন্ট যেখানে বোথ পার্টি উইল রেসপেক্ট ইচ আদার। হতে পারে ইন্ডাস্ট্রি একাডেমিশিয়ান হয়তো বলতে পারে যে ইন্ডাস্ট্রির জিনিসটা আমাদের পছন্দ না, ইন্ডাস্ট্রিও বলতে পারে একাডেমিশিয়ান ওই সাইডটা পছন্দ না, কিন্তু আমরা ওই পছন্দ না জিনিসগুলো সরিয়ে না দিয়ে আমরা কমন প্ল্যাটফর্মের মধ্যে আমরা কাজ করব। তো আপনি স্যার চমৎকার যে কিছু পয়েন্ট উল্লেখ করেছেন। তো যে আপনি স্যার কি মনে করেন যে এই প্রবলেমগুলো আমরা সলভ করার জন্য ইনিশিয়ালি কি পদক্ষেপ আমরা নিতে পারি? আমার কাছে মনে হয় যে সরকার এখন বহু পদক্ষেপ নিচ্ছেন। সরকার এখন মিডল ম্যানেজমেন্ট তৈরি করার, টেকনিক্যাল স্কিল পার্সন তৈরি করার বহু পদক্ষেপ নিচ্ছেন। আমার মনে হয় সরকার যদি এই দিকটাতে একটু এগিয়ে আসেন, বিশেষত কম্পিউটার কাউন্সিল তাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে শুধুমাত্র একাডেমিশিয়ান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্টদের একটা লিঙ্কেজের জন্য একটা প্ল্যাটফর্ম যদি তৈরি করে দেন,
হতে পারে একটা কনফারেন্স করলেন বছরে একটা করে, হ্যাঁ, মানে একদম ইনিশিয়ালি 3-4টা মিটিং অ্যারেঞ্জ করলেন বিভিন্ন সেক্টরের সাথে, সো দ্যাট অন্তত অপিনিয়ন অন্তত আইস ব্রেকিংটা হবে, যে অর্থাৎ কথা বলার একটা সুযোগ অন্তত তৈরি নলেজ শেয়ারিং, যেখানে একাডেমিশিয়ানরা আসবেন এবং ইন্ডাস্ট্রি থেকেও লোকজন আসবে এবং তাদের অপিনিয়নগুলো এক্সচেঞ্জ করার, ভিউগুলো এক্সচেঞ্জ করার একটা সুযোগ তৈরি হবে। এবং এই মানে এটা হলো প্রাইমারি একটা ইনিশিয়েটিভ যে হতে পারে, যে একাডেমিশিয়ানরা জানতে পারেন যে আসলে ইন্ডাস্ট্রি কী চাচ্ছে, আর ইন্ডাস্ট্রিও জানতে পারে যে আসলে একাডেমিতে কী হচ্ছে। এক্স্যাক্টলি। এবং জয়েন্টলি যদি আমরা প্রবলেম আইডেন্টিফাই করতে পারি এবং তাহলে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো। আপনাকে যদি স্যার একটা লাস্ট প্রশ্ন করতে চাই, আগামী 10 বছর যদি আমরা প্রজেক্ট করি, আপনার আসলে দুইটা অভিজ্ঞতাই আছে, আপনি ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন আর আপনি একাডেমিতেও কাজ করছেন, তো কাজে আপনার ভিউটা আরও অনেক বেশি ওয়াইড, আপনি দুইটা চিত্রই দেখতে পাচ্ছেন পাশাপাশি। আগামী 10 বছর আইটি সেক্টরের, বিশেষ করে আমি জব মার্কেট পার্সপেক্টিভ থেকে বলবো যে সম্ভাবনা কেমন এই সেক্টরে বাংলাদেশ ইকোনমিতে? সম্ভাবনা তো আসলে যে কোনো জিনিসের সম্ভাবনাই প্রচুর, বিশেষ করে আইটিতে ভীষণ। কোনো কাজ নেই যেখানে আইটির হেল্প লাগে না, কিন্তু মাইন্ডসেট যদি আমরা তৈরি না করতে পারি, এখন এই ব্যক্তিত্বকে যদি আমরা যারা ক্লায়েন্ট, তারা যারা সফটওয়্যারটা নিচ্ছে, তারা যদি সম্মান দিতে না পারে, কিংবা যিনি এমপ্লয়ার তিনি যদি সম্মান দিতে না পারেন, এবং যিনি এমপ্লয়ি তিনিও যদি নিজেকে সম্মানিত পর্যায়ে নিজেকে না নিয়ে যেতে পারেন, তাহলে আমাদের হয়তো অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে আমরা সময় লেগে যাবে। আমাদের যে পটেনশিয়ালিটিটা আছে ওটা আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারবো। আমাদের ট্যালেন্টের কিন্তু কোনো অভাব নেই। যদিও স্যার বলেছিলাম একটা লাস্ট প্রশ্ন, তারপরে আপনি যেহেতু অন্য আরেকটা ইস্যু নিয়ে এসেছেন, আমি আরেকটা কোশ্চেন করতে চাই আপনাকে। সেটা হলো, আপনি আপনার কথার মাঝে বারবার আসছে সফট স্কিলগুলো নিয়ে। আপনি যখন এডুসফট চালিয়েছেন, মানে আপনি এডুসফট নিয়ে কাজ করেছেন, আপনার নিজস্ব অর্গানাইজেশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, আপনার কাছে সফট স্কিলগুলোতে ছেলে মেয়েদের মধ্যে কোন ধরনের গ্যাপ দেখতে পান? অর্থাৎ আপনি যদি একটু ওভারভিউ বলেন যে তাদের কোন স্কিলগুলো থাকা দরকার, যেটা আমরা সিএসসি গ্রাজুয়েটস করছি কিন্তু ওই স্কিলগুলোকে আমরা নেগলেক্ট করে যাচ্ছি। কঠিন প্রশ্ন করেছেন। ওয়েল, খুব ছোটোখাটো জিনিস। আপনাকে আমাদের প্রথমে জানতে হবে আমাদের রেসপন্সিবিলিটি সাইডটা। হ্যাঁ, যেমন আমি একটা ছোট কাজ করছি, এটা আমাকে করতেই হবে এবং এটা আমার পছন্দ অপছন্দের সাথে সম্পর্কিত না, কিন্তু এটা আমাকে করতেই হবে। অর্থাৎ আমার রেসপন্সিবল হতে হবে, লাগবে, আমার কমিটমেন্ট দরকার। হ্যাঁ, আমার টাইম ম্যানেজমেন্টটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। একটা জিনিস যেটা সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে টু লার্ন নিউ থিংস। লার্নিং অ্যাপ্রোচটা থাকতে হবে, অ্যাটিটিউডটা থাকতে হবে। হ্যাঁ, এটা অবশ্য আমাদের বাংলাদেশের ওভারঅল প্রবলেম যে লার্নিং অ্যাপ্রোচ নাই। আর সবচাইতে বড় যে জায়গা সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। হ্যাঁ, আমি যখন যাব কারোর সাথে কথা বলবো, কমিউনিকেশন নট অনলি উইথ দ্য ক্লায়েন্ট, ইভেন ইন্টারনাল কমিউনিকেশন। আমি আমার কলিগের সাথে কিভাবে কথা বলবো, বা একটা সফটওয়্যার ডেভেলপ করছি, আমি তো আসলে একা করতে পারবো না, আমার একটা টিমে কাজ করতে হবে। তো টিম কমিউনিকেশনটাও খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আমার বক্তব্যটা যদি আমি ক্লিয়ারলি এক্সপ্রেস করতে না পারি, তাহলে আমার কলিগ বুঝতে পারবে না, বা সে যদি ভুল বোঝে, তাহলে আমার ওভারঅল যে অবজেক্টিভ, এই টিমটার যে অবজেক্টিভ, এটা আসলে নষ্ট হবে। জি প্লিজ স্যার কন্টিনিউ। এটাই হচ্ছে যেটা আমি যখন আমার টিম মেম্বারের সাথে কথা বলছি, আমি সবসময় দুটো জিনিস খুব ইম্পর্টেন্স দিই। একটা হচ্ছে লাভ অ্যান্ড রেসপেক্ট। আমি যখন আমার টিম মেম্বারের সাথে কথা বলছি, সে বয়সে ছোট হোক আর বড় হোক, am I showing proper respect to him or her? That is important. আমি যদি তাকে প্রপার সম্মানটা দেখাই, তাহলে আমি নিজেও সম্মান পাবো। তো এই সফট স্কিলগুলো খুব ইম্পর্টেন্ট, খুব দরকার। আমরা এখন যেটা করি, বাংলাদেশের মানুষ আপনারা জানেন যে, এটা আমি আমার কোম্পানির কথা বলছি না, ইন জেনারেল আমাদের চরিত্র কিন্তু আমরা কথায় কথায় হঠাৎ করে উত্তেজিত হয়ে যাই, রাগান্বিত হয়ে যাচ্ছি, একজনকে দোষারোপ করছি, ক্রিটিসাইজ করছি। কিন্তু যদি আদার ওয়ে রাউন্ড হতো, যে না, ক্রিটিসাইজ না করে তার ভালো দিকগুলো আমরা তাকে বলি, তার মানে স্যার আপনি ইন্টারপার্সোনাল স্কিলের উপর গুরুত্ব দিচ্ছেন। খুবই ইম্পর্টেন্ট। যে কোনো প্রজেক্টের সাকসেসের জন্য ইন্টারপার্সোনাল স্কিল ইজ এ মাস্ট এন্ড এসেনশিয়াল। দিস থিংস আর ল্যাকিং। এবং আপনি কি মনে করেন স্যার যে এটা সিলেবাসের অন্তর্ভুক্ত হওয়া উচিত? না, সিলেবাসের অন্তর্ভুক্ত মানে কি, আমি যতটুকু জানি হয়তো বিজনেস ডিপার্টমেন্ট এই ধরনের আলাদা কোর্স কিছু আছে, তবে শুধু কোর্স দিয়ে না,
ওই যে আমি বললাম যে টিচাররা যখন তবে এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর সেটাতেও অনেক ইনভলভমেন্ট হয়। আবার অনেক সময় হয় কি, কি যদি ক্লাসে যে সমস্ত অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টগুলো দেওয়া হয় সেগুলো যদি ওইভাবে ডিজাইন করা হয় যে ওইখানেই জিনিসগুলো তাহলেও শিখে কিন্তু ফেলবে, হ্যাঁ তাহলে শিখে যায়। যদি ছোট ছোট টিম করে দেওয়া হয় Right. এবং তাদের মধ্যে ওই প্রজেক্টটা নিয়ে কাজ করতে করতেই তার মধ্যে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা ডেভেলপ করবে, ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপ করবে, Right. কমিউনিকেশন স্কিল ডেভেলপ করবে, True, true, true. অর্থাৎ এই প্রসেসের মধ্যে দিয়ে। তো স্যার আপনার সঙ্গে কথা বলে আমরা বাংলাদেশের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এডুকেশন সম্পর্কে, আইটি ইন্ডাস্ট্রি সম্পর্কে এবং ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে যে গ্যাপটা আছে, চমৎকার কিছু পয়েন্ট আমরা এখানে পেলাম এবং আমরা একটা দিক নির্দেশনাও পেলাম যে আমরা আসলে কিভাবে এই প্রবলেমগুলো সলভ করতে পারি। অন্তত আমরা একটা ইনিশিয়েটিভ প্রাইমারিলি কীভাবে নিতে পারি, পরবর্তী সময়ে হয়তো আমরা একটা বড় প্ল্যান করতে পারি যে কীভাবে আরও ঘনিষ্ঠভাবে ইন্ডাস্ট্রি এবং একাডেমি একসাথে কাজ করবে। তো স্যার আজকে আমাদের এই প্রোগ্রামে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। আশা করি আমরা খুব শীঘ্রই আসলে আরো উজ্জ্বল ভবিষ্যতের দেখতে দিকে আমরা সক্ষম হব। যাব।